সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আজিম স্যার তোমাদের সাথে আছি। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব প্যাসেজ ন্যারেশনের কিছু বেসিক নিয়ম নিয়ে আমরা আজকের ক্লাসটা করব। আজকের ক্লাসটা আমি আসলে নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে রাখি নাই। পুরো ন্যারেশন করার সময় যে সকল নিয়মগুলো আমাদের সবচাইতে বেশি কাজে লাগবে সেই নিয়মগুলো নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই থাকবে সাথে, এবং ইউটিউবে যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকেও বলতেছি আপনারা শেষ পর্যন্ত আলোচনাটা দেখবেন এবং 3টি প্যাসেজ ন্যারেশন সলভ করব এইখানে। তো আপনারা এই বিষয়গুলা খেয়াল রাখবেন। বন্ধুরা, প্রথমে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে লিঙ্কার্স। দেখেন আমি এখানে লিঙ্কার্স লিখে রাখছি। লিঙ্কার্স মানে হচ্ছে দুইজন অর্থাৎ দুইটা অংশের যে যোগ দেওয়া। এই লিঙ্কার্সটা কিন্তু ন্যারেশনের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিঙ্কার্স বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। প্যাসেজ ন্যারেশনের মধ্যে 4টা লিঙ্কার্স লাগে আমাদের। যে প্যাসেজ ন্যারেশনের মধ্যে আমাদের 4টা লিঙ্কার্স লাগবে। এই 4টা লিঙ্কার্স গুলা কি কি? এই লিঙ্কার্স ব্যবহারে যদি ভুল হয় আপনাদের জন্য দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে, if you do mistake in using linkers you will not get any marks। অর্থাৎ আপনার লিঙ্কার্স যদি ভুল হয়, আপনার অন্যান্য কোনো পরিবর্তনের জন্য বা অন্য টেন্স পরিবর্তনের জন্য বা ওয়ার্ড পরিবর্তনের জন্য যদি আপনি সঠিকও লিখেন তাহলেও কোনো নাম্বার আপনি পাবেন না। তাই আপনাকে আমি বলতেছি যে লিঙ্কার্সটা প্যাসেজ ন্যারেশনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় লিঙ্কার্সটা। এই লিঙ্কার্সটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, আমি আবারও পুরাতন কথা বলতেছি, আপনার পুরো সেন্টেন্সের জন্য একটা নাম্বারও পাবেন না। এরপরে অন্যান্য চেঞ্জ অর্থাৎ পার্সন পরিবর্তন, যেমন প্রোনাউন ব্যবহার করি আমরা, ভার্বের পরিবর্তন যেমন আমরা টেন্স চেঞ্জ ফেলি, ওয়ার্ডের পরিবর্তন আমরা নাও থাকলে দেনজি, তারপরে হেয়ারে দেয়াল লেখি। এই সব পরিবর্তন যদি আপনার সঠিক সবগুলো যদি হয়, তারপরে যদি আপনি লিঙ্ক ব্যবহার করে ভুল করেন, মানে ইট ইজ ভেরি সরি টু সে there is no mark if you do mistake in using proper linkers. So using proper linkers is very important. Using proper linkers is very important. তো তার কিছু শুনি না। তো যে জিনিসটা আমি বলতে নিয়েছিলাম যে লিঙ্কার্স ব্যবহার যদি আপনাদের ভুল হয় তাহলে আপনাদের পুরো প্রক্রিয়াটাই ভুল থাকবে। তাই এইখানে লিঙ্কার্স ব্যবহারটা আপনাদের খুব মনোযোগ দিয়ে করতে হবে। আমি এখন দেখেন 4টা লিঙ্কার্স লিখে রাখছি। প্রথম লিঙ্কারটা আমি লিখেছি দ্যাট, লিখেছি। তারপরটা লিখেছি টু, তারপরেরটা লিখেছি ইফ, তারপরটা লিখেছি WH দিয়েছি, অর্থাৎ WH যে ওয়ার্ড গুলো হয়। বন্ধুরা একটু মনোযোগ দেন। দ্যাট কোন কোন সেন্টেন্সে বসে এখন আমি দেখাবো, আপনারা খুব মনোযোগ দিবেন। দ্যাট কোন কোন সেন্টেন্সে বসে আমি বলতেছি আবারও। দ্যাট কোথায় কোথায় বসে? দ্যাট লিঙ্কার্স হোয়ার উই উইল ইউজ। দ্যাটটা আমরা কোথায় ব্যবহার করবো? এই দ্যাট লিঙ্কার্সটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব? খুব মনোযোগ দিবেন। দ্যাট লিঙ্কার্সটা আমাদের ব্যবহার করতে হবে সবার আগে। দ্যাটটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব? দ্যাট হোয়ার উই উইল ইউজ। প্রথমে হচ্ছে ফার্স্ট অফ অল উই উইল ইউজ দ্যাট লিঙ্কার্স ইন অল অ্যাসার্টিভ সেন্টেন্স। যত অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সকল অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট ব্যবহার করব। বন্ধুরা এটা কিন্তু আপনাদেরকে আমি আগেও ক্লাস নিয়েছি, এবং যারা নবম দশম শ্রেণীতে পড়েন তারা সপ্তম অষ্টম শ্রেণীতে কিন্তু এর আগে ইতিপূর্বে আপনারা এই
টপিকটা পড়েছেন। তারপর আমি বলেছি আজকে বেসিকটা নিয়ে আমি আলোচনা করব। এই বেসিকটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে বন্ধুরা। অ্যাসার্টিভ সেন্টেন্সে, আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স দ্যাট, ইম্পারেটিভ সেন্টেন্স দ্যাট যদি লেট অথবা লেটস দিয়ে শুরু হয়, লেটস দিয়ে শুরু হয়, মনে রাখবেন লেটস হইতে পারে, সেটা লেট আসও হইতে পারে, একই কথা। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তখন দ্যাট বসবে। এরপরে বন্ধুরা অপটেটিভ সেন্টেন্সে, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে আপনারা সবাই জানেন, যেই বাক্য দ্বারা, যেই সেন্টেন্স দ্বারা অপটেটিভ সেন্টেন্সে বসবে। এরপরে আপনারা খেয়াল রাখেন অপটেটিভ সেন্টেন্সে বসার পরে এটা বসবে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স দিলাম। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি অর্থাৎ আমি যদি 5 প্রকার বাক্য লিখি, আচ্ছা আমি ইন্টারোগেটিভে লিখতেছি, আপনাদের আরেকটু মজা করে শিখাইতেছি, দেখেন ইন্টারোগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্যাগ বসবে 100%, অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্যাগ 100% মানে সর্বদা দ্যাট বসবে। আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্সে 0%, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো ট্যাগে দ্যাট লিঙ্কার্স দ্যাট বসবে না, অর্থাৎ এটা 0%, এটা 0%, আপনারা এটা খেয়াল রাখবেন, এটা 0%। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনোদিন লিঙ্কার্স আমি ভুলে দুই একবার ট্যাগ উচ্চারণ করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট হবে না, 0%, এটা খেয়াল রাখবেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনোদিন দ্যাট হবে না। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে শুধুমাত্র, অর্থাৎ এটা তুমি বলতে পারো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় দুই ভাবে, একটা হচ্ছে মেইন ভার্ব দ্বারা আর একটা হচ্ছে লেট বা লেটস দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এখানে আমি বলতে পারি 50%, এটা আমি বলতে পারি 50%, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স অর্ধেক মানে কি আমি বলছি দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স প্রথম 50% শুরু হয়েছে মেইন ভার্ব দ্বারা, অর্থাৎ মেইন ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, আর 50% শুরু হয় হচ্ছে লেট অথবা লেটস দ্বারা। যদি লেট বা লেটস দিয়ে শুরু হয় তাহলে হবে হচ্ছে দ্যাট, আর যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে হবে টু। আমরা সামনে এটা দেখব। অপটেটিভ সেন্টেন্সে 100% মে দিয়ে শুরু হয়, এটাতে 100% দ্যাট বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে 100% দ্যাট বসবে। বন্ধুরা আমি একটা অঙ্কের মাধ্যমে আপনাদের দেখাইলাম কার সাথে কত পার্সেন্ট বসবে। আমি জিনিসটা জাস্ট একটা রূপক অর্থে আপনাদের দেখালাম, বেসিকটা আপনাদের মাথায় রাখার জন্য। আশা করি আপনারা বিষয়টা খুব মজাভাবে নিয়েছেন। আমি আবারও বলতেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে 100% বসবে দ্যাট। কে বসবে? দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে নো দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্স নো দ্যাট। আবারও বলতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসবেই না, দ্যাটের সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো সম্পর্কই নাই। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট বা লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তাহলে দ্যাট বসবে। অপটেটিভ সেন্টেন্স সব সময় দ্যাট বসবে, আমি 100% লিখে দিছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সও 100% সব সময় দ্যাট বসবে। বন্ধুরা দ্যাটের বিষয়টা কি তোমরা ক্লিয়ার? আজরিন প্রীতি দ্যাটের বিষয়টা কি ক্লিয়ার? দ্যাট নিয়ে আর কোনোদিন ঝামেলা হবে? আজরিন প্রীতি, শাহজাদি, এভলিনিমো? না স্যার। ধন্যবাদ। দ্যাট জিনিসটা তোমরা এইভাবে রাখবা। আমার ক্লাসটা এখন থেকে আমি ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ, দ্যাটের আলোচনা গেল, দ্যাটের আলোচনা শুনলা, তার মানে বোঝা গেল এই যে 4 প্রকার লিঙ্কার এর মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত, বহুল ব্যবহৃত, হ্যাঁ ওয়াইডলি ইউজড অথবা সবচেয়ে পপুলার হচ্ছে দ্যাট, সবচেয়ে ফেমাস হচ্ছে দ্যাট। কারণ আমরা দেখলাম দ্যাট সবগুলা সেন্টেন্সের সাথে বসে, শুধুমাত্র ইন্টারোগেটিভ ছাড়া। আর ম্যাক্সিমাম অ্যাসার্টিভের সাথে 100%, অপটেটিভের সাথে 100%, এক্সক্লেমেটরির সাথে 100%, আর ইম্পারেটিভের সাথে 50%। অর্থাৎ ইম্পারেটিভ যদি লেট বা লেটস বা লেটাস দিয়ে শুরু হয় আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে। আর যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয়, এরপরে দ্বিতীয়টা দেখো টু। বন্ধুরা টু এর আলোচনাটা একদম সহজ। টু কখন ব্যবহার হবে বাচ্চারা দেখো, টু শুধুমাত্র অনলি, আর কারোর সাথে না, অনলি। দেখো অনলি শুধুমাত্র আমি দুইবার লিখছি। অনলি ব্যবহার হবে কার সাথে বন্ধুরা বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে। এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে ব্যবহৃত হবে অনলি ফর imperative sentence when তখন কি imperative sentence begins
উইথ এ মেইন ভার্ব। দেখো কথাটা আমি লিখে দিছি, একদম এই কথাটা সারা জীবন মুখস্থ রাখবা। টু লিঙ্কার হিসেবে কোথায় ব্যবহৃত হবে? অনলি ফর ইম্পারেটিভ সেন্টেন্স, হোয়েন ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনস উইথ আ মেইন ভার্ব। যখন ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব এর সাথে ব্যবহৃত হয়, মেইন ভার্ব উইথ এ মেইন ভার্ব। খেয়াল রাখবা মেইন ভার্ব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটাই দুই টুকরা হয়েছে। আর কোন সেন্টেন্স দুই টুকরা হয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সটা দুই টুকরা হলো কি? একটা গেল অর্ধেক গেল দ্যাট এর কাছে, আর অর্ধেক গেল টু এর সাথে। ইম্পারেটিভ সেন্টেন্স দুই টুকরা হয়েছে, অর্ধেক টুকরা গেছে হচ্ছে দ্যাট এর সাথে, আর অর্ধেক টুকরা গেছে টু এর সাথে। কোন টুকরা দ্যাট এর সাথে গেছে? যে টুকরা লেট অথবা লেটস দ্বারা বা লেটাস দ্বারা শুরু হয়। আর কোন টুকরা টু এর সাথে গেছে? যেই টুকরাটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়, মেইন ভার্ব, একদম মূল ভার্ব। মেইন ভার্ব মানে বুঝছো তো? হ্যাঁ, তোমাকে আমি বললাম জয়েন দা ক্লাস, এই যে জয়েন শব্দটা বলছি সেটা হচ্ছে মেইন ভার্ব। তোমাকে আমি বললাম অ্যাটেন্ড দা কোচিং, এই যে অ্যাটেন্ড শব্দটা বলছি এটা মেইন ভার্ব। তোমাকে আমি বললাম হেল্প ইওর সিস্টার, এই যে হেল্প শব্দটা বললাম, এগুলি মেইন ভার্ব। তোমরা সবাই মেইন ভার্ব সম্পর্কে আলহামদুলিল্লাহ জানো। তাইলে আমি প্রথম দিকে আবারও বলতেছি, টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট প্যাসেজ নারেশন বেসিক, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেসিক অফ প্যাসেজ নারেশন ইজ লিঙ্কার্স। লিঙ্কার্স, if we do mistake in using proper linkers, there will be no marks, কোনো মার্কস হবে না। যদিও আমাদের অন্যান্য শব্দগুলো ঠিক থাকে, যেমন আমরা যদি পার্সন পরিবর্তন সঠিক করি, যেমন আমরা যদি ভার্বের পরিবর্তন অর্থাৎ টেন্সের পরিবর্তন সঠিক করি, যেমন আমরা শব্দের পরিবর্তন সঠিক করি, যেমন নাও থাকলে যদি দেন লিখি, হেয়ার থাকলে দেয়ার লিখি, কোনো লাভ নাই যদি লিঙ্কার সঠিকভাবে ব্যবহৃত না হয় বাক্যের মধ্যে। যদি লিঙ্কার্স ব্যবহৃত না হয়, সো নাথিং টু ডু, নো মার্কস, জিরো, একদম জিরো। তাই লিঙ্কার্সটা বেসিক হচ্ছে, ফার্স্ট বেসিক হচ্ছে লিঙ্কার্স। ন্যারেশনের ফার্স্ট বেসিক হচ্ছে লিঙ্কার্স। আই রিপিট, ন্যারেশনের ফার্স্ট বেসিক হচ্ছে লিঙ্কার্স। আর লিঙ্কার্স চার প্রকার লিঙ্কার্স আমাদের ন্যারেশনে ব্যবহৃত হয় বন্ধুরা, চার প্রকার। দেখো, প্রথম লিঙ্কার্স হচ্ছে দ্যাট, সবচেয়ে বেশি ব্যবহৃত লিঙ্কার্স হচ্ছে দ্যাট, সবচেয়ে বেশি ব্যবহৃত লিঙ্কার্স হচ্ছে দ্যাট। এই দ্যাটটা কাদের কাদের সাথে বসে? আমি লিখতাম অ্যাসার্টিভ সেন্টেন্স, অলওয়েজ আমি দেখো পার্সেন্টেজ দিয়েছি, মানে 100%। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স দেখবো, আমাদেরকে লিঙ্কার্স দ্যাট ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো লিঙ্কার্স দ্যাট ব্যবহৃত হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার দ্যাট ব্যবহৃত হয় না। আমি 0% লেখা রাখছি, কোনো পার্সেন্টেজ নাই, জিরো। অর্থাৎ ইন্টারোগেটিভ এবং দ্যাট ওদের মধ্যে কোনো রিলেশন নাই। ইন্টারোগেটিভ এবং দ্যাট ওদের মধ্যে কোনো রিলেশন নাই। ইন্টারোগেটিভ এবং দ্যাট ওদের মধ্যে কোনো রিলেশন নাই। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়। একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মেইন ভার্ব দিয়ে, আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় লেট অথবা লেটস বা লেটাস দিয়ে। তো বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট বা লেটাস দ্বারা শুরু হয় তখন দ্যাট ব্যবহৃত হবে। যেটা আমি 50% লিখে রাখছি, আমি কিন্তু বলছি এগুলো আমি রূপক করতে তোমাদের বেসিক বোঝানোর জন্য আমি আমার মতো একটা পার্সেন্টেজ দিয়েছি। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, তাহলে আমি 50-50 যদি করি, তাহলে 50% হচ্ছে দ্যাট এর কাছে। আর অবজেক্টিভ সেন্টেন্স জাস্ট লাইক অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে 100%, এক্সক্লেমেটরি সেন্টেন্স 100%। এরপরে নাম্বার 2, লিঙ্কার্স ইজ টু। এই টুটা আমি খুব সুন্দরভাবে লিখছি, অনলি শুধুমাত্র এটা কার ক্ষেত্রে ব্যবহৃত হবে? ফর ইম্পারেটিভ সেন্টেন্স, আর কারো ক্ষেত্রে ব্যবহৃত হবে না। আই রিপিট, এটা শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে ব্যবহৃত হবে when imperative sentence begins with a main verb, যখন মেইন ভার্ব দিয়ে শুরু হবে। আমি প্রথমেই কিন্তু বলছি ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে লেট বা লেটাস দেয়। অর্থাৎ মেইন ভার্ব দিয়ে টু, আর লেট বা লেটাস দিয়ে থাকলে দ্যাট। থ্যাংক ইউ। এরপর 3 নাম্বারটা হচ্ছে ইফ আর ডাব্লিউএইচ, আমি দুইটা একসাথে নিয়ে আসি, একটা একসাথে। ওরা দুইজন কার সদস্য জানো? ওরা দুইজন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের সদস্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সও ইম্পারেটিভ সেন্টেন্সের মতো দুই ভাবে শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সও ইম্পারেটিভ সেন্টেন্সের মতো দুই ভাবে শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সও ইম্পারেটিভ সেন্টেন্সের মতো দুই ভাবে শুরু হয়। প্রথমে উইথ দা হেল্প অফ অ্যান অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইতে পারে, অক্সিলারি দিয়ে শুরু হইতে পারে। আবার বলতেছি, অক্সিলারি দিয়ে শুরু হইতে পারে। যদি অক্সিলারি দিয়ে শুরু হয়, that time we have to use if as linkers। আর যদি WH দিয়ে শুরু হয়, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, ওই টাইমে যেই WH ওয়ার্ডটা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হবে, সেই WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসেবে ব্যবহৃত হবে। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে if ব্যবহৃত হয় এবং WH ওয়ার্ড ব্যবহৃত হয়। if ব্যবহৃত হবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। বন্ধুরা, অক্সিলারি ভার্ব কত প্রকার ও কি কি, আশা করি এগুলো তোমরা সবাই জানো।
টু ডু ভার্ব আছে ডু ডাজ ডিড, টু বি ভার্ব আছে এম ইজ আর ওয়াজ ওয়ার, যেগুলো যেগুলো দিয়ে প্রশ্ন শুরু হয় আমি সেগুলোই বলতেছি, শুধু আরো আছে টু বি ভার্ব। আচ্ছা, এরপর হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে প্রশ্ন শুরু হয়। নিড, মাস্ট, ডেয়ারও আছে, কিন্তু নিড, মাস্ট, ডেয়ার দিয়া প্রশ্ন শুরু হয় না। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে টু হ্যাভ অক্সিলারি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, কিপ ইট ইন ইউর মাইন্ড এন্ড প্লিজ ট্রাই টু সেভ ফর এভার, চিরদিনের জন্য সেভ করো। দ্যাট ইজ ইউ হ্যাভ টু ইউজ ইফ অ্যাজ লিঙ্কার্স। যদি লিঙ্কার্স ব্যবহার ভুল হয় বন্ধুরা, আমি দুঃখিত, কোনো প্রকার মার্ক আমাদের জন্য থাকবে না। সো ইফ এর আলোচনা গেল, ডাব্লিউএইচ এর আলোচনা গেল, টু এর আলোচনা গেল এবং দ্যাট এর আলোচনা গেল। এটা হচ্ছে প্রাইমারি বেসিক এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেসিক ফর লার্নিং প্যাসেজ ন্যারেশন প্রপারলি। আচ্ছা, এইটা গেল। এবার আমি কিছু বেসিক নিয়ে আলোচনা করি। দেখো বন্ধুরা, ইনভার্টেড কমার ভিতরে আমি একটু আই রিপিট, যদি ইফ দেয়ার ইজ ডিড ইনভার্টেড কমা, তাহলে উত্তর হবে কিভাবে জানো? হ্যাড, তারপরে ভার্বের পিপি দিবা। বেসিক গুলো একটু খেয়াল রাখো। অনেক সময় ডিড থাকে, হ্যাঁ, যেমন আই ডিড দা ওয়ার্ক, আই ডিড দা ওয়ার্ক, তাহলে কি হ্যাড ডান দা ওয়ার্ক, হ্যাড ডান দা ওয়ার্ক, হ্যাড ডান দা ওয়ার্ক, ডিড যদি থাকে। আচ্ছা, যদি প্যাসেজের ভিতরে ডিডন থাকে, প্যাসেজের ভিতরে যদি ডিডন থাকে তাহলে সেম কথা, হ্যাড অন হবে। এটা একটু খেয়াল রাখবা। আমি কিন্তু বলছি আজকে আমি বেসিক ক্লাস নিব, আমি ডিটেইল কিন্তু ন্যারেশন বুঝতে হলে আমার ইউটিউবে আমার আলোচনা আছে, তোমরা একটু আমার আজিম অধ্যয়ন কোচিং, এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অধ্যয়ন কোচিং, এই ইউটিউব চ্যানেলটা তোমরা দেখে নিবে। আমি আজকে লিংক দিয়ে দিব তোমাদের গ্রুপে, তোমরা তারপরে আমার গত ক্লাস আমি যেটা কানেক্টরস এর যে লিংকটা দিয়েছিলাম আমার ভিডিও ক্লাসের, সেই কানেক্টরস এর লিংক থেকেও কিন্তু তোমরা আমাদের চ্যানেলটা নিতে পারবা। কারণে বলতেছি না সাবস্ক্রাইব করো, বেল বাটনে টিপ দাও, এগুলো কিছুই বলা দরকার নাই। জাস্ট কারণ হচ্ছে একটা বিশেষ মুহূর্তে ইউটিউব চ্যানেলটা আমি খুলতে বাধ্য হয়েছিলাম তোমাদের জন্যই। আসলে আসলে এটা তোমাকে সাবস্ক্রাইব বা বেল বাটনে টিপ দাও এগুলো বলার জন্য না, জাস্ট তোমার সুবিধার জন্য। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলেও আমার কোনো লাভ নাই, না করলেও লাভ নাই, লাভ হচ্ছে তোমার, আমার কোনো লাভ নাই, লাভ হচ্ছে তোমার। কারণ হচ্ছে চ্যানেলটা তোমার কাছে থাকলে তোমার জন্য উপকার হবে। আচ্ছা বন্ধুরা, যদি ওয়াজ ওয়ার থাকে, আমার বাচ্চাগুলা দেখো, যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে সবসময় মনে রাখবেন হ্যাড বিন ব্যবহার করবেন। হ্যাড বিন, এগুলো কিন্তু ভুল করে অনেকে। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, এই ভুলটা আমরা অনেকেই করি, হ্যাড বিন। এরপরে আরেকটা মজার জিনিস দেখাচ্ছি, অনেক সময় প্রশ্নের মধ্যে ডু থাকে বন্ধুরা, কি থাকে? ডু, ডু থাকে। মনে রাখবেন ডু এর পরিবর্তে কেউ ডিড লিখবেন না। ডু, ডু এর সাথে ডু যদি থাকে তাহলে ডু এর ডুটা আপনারা লিখবেন না, ডু এর পরিবর্তে উত্তরের সময় ডু এর পরে দেখবেন একটা ভার্ব আছে, ওই ভার্বের পাস্ট টেন্স লিখবেন, ওই ভার্বের পাস্ট টেন্স লিখবেন। আমি আবার বলতেছি, যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা মাঝখানে আমাকে বলতে পারবেন, ইউ আর অ্যালাউড টু আস্ক মি এনি কাইন্ড অফ কোশ্চেন, বাট অফকোর্স the questions must be topic related, topic related হতে হবে। any kind of question means topic related যে কোনো প্রশ্ন করতে পারবে, টপিকের বাইরে কোনো প্রশ্ন করার অনুমতি নাই, বা আমি উত্তর দিব না, বা এটা ক্লাসের নিয়মের বাইরে। তাহলে আমরা দেখতেছি কি, যে ডু থাকলে ডু আনা যাবে না, ডু আনা যাবে না, ডু এর উত্তর লিখবে না। কিন্তু ডিড থাকলে হ্যাড ডান, ডিড থাকলে হ্যাড ডান, বাট শুধু ডিড থাকলে হ্যাড, তারপরে ভার্বের পিপি, ভার্বের পিপি, হ্যাঁ। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন। কিন্তু ডু থাকলে ডু এর পরিবর্তে আপনি ডিড লিখবেন না, লিখবেন না, লিখবেন না বন্ধুরা। এখন যদি পাস্ট টেন্স থাকে, যদি পাস্ট টেন্স থাকে, যদি স থাকে, মনে করেন কেউ কিছু দেখেছিল, যদি স থাকে তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাড সিন। পাস্ট পারফেক্ট টেন্স মানে আপনারা বুঝতে পারছেন, এটা হবে হ্যাড সিন, পাস্ট পারফেক্ট মানে হ্যাড। এই হচ্ছে আলোচনা। এরপরে কিছু আলোচনা আছে, যেমন যদি লেটস থাকে, যদি লেটস থাকে তাহলে হবে উই শুড, অথবা উই শুড, অথবা কি দে শুড। যদি লেটস থাকে তাহলে উই শুড অথবা দে শুড। যদি মি থাকে, আওয়ার থাকে বা আস থাকে, মি থাকে, আওয়ার থাকে বা আস থাকে, তাহলে উই শুড। আর যদি দুজনই স্পিকার এবং লিসেনার অর্থাৎ বক্তা এবং শ্রোতা দুজনই থার্ড পারসন থাকে তাহলে হবে দে শুড, তাহলে হবে দে শুড। এক্সক্লেমেটরি সেন্টেন্স অনেক সময়
উত্তর লেখার সময় অ্যাসার্টিভ করে ফেলতে হয়। বন্ধুরা এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। প্যাসেজ ন্যারেশনের সকল প্রশ্ন যেই সেন্টেন্সেই থাকুক, প্যাসেজ ন্যারেশনের প্রশ্ন ইনভার্টেড কমার ভিতরের প্রশ্নগুলা যেই সেন্টেন্সেই থাকুক, আওয়ার আনসার উইল বি ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের উত্তর হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমার আবারও বলতেছি, আই রিপিট, প্যাসেজ ন্যারেশনের উত্তর যেই টেন্সেই থাকুক, আপনার প্যাসেজ ন্যারেশনের প্রশ্ন যেই সেন্টেন্সেই থাকুক, আপনার উত্তর হবে অ্যাসার্টিভ। অর্থাৎ দেখা গেছে অনেক সময় উত্তর প্রশ্ন ছোট থাকে, উত্তরের সময় বড় করে টাইনা লিখতে হয়। এটা খেয়াল রাখবেন, হ্যাঁ, এটা বড় করে লিখতে হয়। বন্ধুরা আমি এখন এক্সারসাইজে যাব। আপনাদের এক্সারসাইজ করার সময় আপনারা কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবেন। এখন আপনারা যদি বলেন তাহলে আমি যাব। শাহজাদি এভলিন, আমি কি এক্সারসাইজে যাব? শাহজাদি এভলিন, লিমো, শেফা, জি স্যার, যান। ধন্যবাদ। জি স্যার, যান। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দাও। এই বিষয়টা তোমাদের জন্যই আল ক্লাস, তোমাদের জন্যই আমার এত আলোচনা চিল্লা পাল্লা। তো তোমাদের মনোযোগটা সবচেয়ে আগে দরকার। দেখেন, আর ফার্স্ট অফ অল আমি প্রশ্নটা পড়তেছি, আপনারা দেখেন। হোয়াটস আ পাপেট শো। আচ্ছা, এখানে হোয়াটস লেখা হয়েছে, তার মানে হোয়াট ইজ আ পাপেট শো। ইউ অল নো অ্যাবাউট হোয়াট ইজ পাপেট শো। পাপেট শো মানে কি? পুতুল নাচ। সাব্বির আস্কড হিজ ফাদার। আমি কিন্তু বলছি প্রথমে পুরো প্যাসেজটা পড়ে ফেলবেন, পড়ার পরে আপনারা এখান থেকে স্পিকার এবং লিসেনার বের করবেন। স্পিকার মানে বক্তা, লিসেনার মানে হচ্ছে শ্রোতা। স্পিকার মানে হচ্ছে বক্তা, লিসেনার মানে হচ্ছে শ্রোতা। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড আউট দ্য হোল সেন্টেন্স। ফাদার সেড, লেটস গো ইনসাইড। চলো আমরা ভিতরে যাই। এই যে লেটস, দেখছেন, গো ইনসাইড এন্ড ইউ ক্যান সি ইয়োরসেলফ। এবং তুমি তোমার নিজের থেকে তুমি দেখবা। ইনসাইড দ্য টেন্ট, টেন্ট মানে তাবু। সাব্বির সেড, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। আর ডল ইজ ডান্সিং এন্ড টকিং, একটা পুতুল নাচতেছে আর কথা বলতেছে। ফাদার সেড, আ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হু ইজ টকিং? এবার তুমি কি বুঝতেছো কে কথা বলতেছে? অর্থাৎ তাহলে এর উত্তরটা দেখেন, আমি উত্তরটা লিখি। আরো বেশি কেউ কিছু বলেছো আমাকে বন্ধুরা? আচ্ছা, আমি এখন উত্তরটা লিখবো, তোমরা একটু উত্তরটা মনোযোগ দিয়ে দেখবা। প্রথমে স্পিকার সাব্বির, প্রথমে স্পিকার হচ্ছে সাব্বির। সাব্বির কি করছে? আস্কড করছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আস্কড লিখলাম, এটাকে গ্রামারের ভাষায় রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং ভার্বটা সুন্দরভাবে ব্যবহার করবেন। অ্যাসার্টিভের জন্য টোল্ড, ইন্টারোগেটিভের জন্য আস্কড, ইম্পারেটিভের জন্য অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অথবা টোল্ডও ব্যবহার করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্সে টোল্ডও ব্যবহার করা যায়। প্রপোজড, অফার্ড। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমড উইথ, জয়, সরো, ওয়ান্ডার, এগুলা এক্সক্লেমেটরি। অপটেটিভ সেন্টেন্সে উইশড, অপটেটিভ সেন্টেন্সে উইশড, WISHED, অপটেটিভ সেন্টেন্সে উইশড। এই রিপোর্টিং ভার্বটা আমি কিন্তু বলছি পড়ার সময় আমি কিছু কথা বলবো, এগুলো শুনবেন। রিপোর্টিং ভার্বটা ব্যবহার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনি যদি আস্ক না লেখা অন্য কিছু লেখেন ভুল কিন্তু, হ্যাঁ। তাহলে সাব্বির আস্ক, সাব্বির কাকে আস্ক করলো? তার বাবাকে, হিজ ফাদার। এই যে প্রথম এই বিষয়টা খেয়াল রাখবেন। সাব্বির হচ্ছেন স্পিকার, আস্ক হচ্ছে রিপোর্টিং ভার্ব, হিজ ফাদার হচ্ছে লিসেনার। এইবার 4 নম্বরে হলো লিসেনার, লিঙ্কারের আলোচনা। বারবার বলছি লিঙ্কার। লিঙ্কার এখন দেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমটা শুরু হয়েছে কি দ্বারা? WH ওয়ার্ড, কি? হোয়াট দিয়ে শুরু হয়েছে। তাহলে লিঙ্কার হিসেবে এখানে হোয়াটই বসবে। মনে রাখবা, আফটার ইউজিং লিঙ্কার্স ফর অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ হ্যাভ টু ইউজ দ্য সাবজেক্ট। তোমাকে সাবজেক্টটা ব্যবহার করতে হবে। কিন্তু টু, লিঙ্কার যদি টু বসে, টু এর পরে কিন্তু সাবজেক্ট বসবে না। টু এর পরে বসবে হচ্ছে ভার্ব, আর অন্য ক্ষেত্রে লিঙ্কার্স গুলোর পরে বসবে হচ্ছে সাবজেক্ট। তাহলে হোয়াট, সাবজেক্ট কি? এ পাপেট শো, আছে, এটা হবে ওয়াজ। ফুল স্টপ। মনে রাখবেন, ফুল স্টপ ছাড়া অন্য কোনো চিহ্ন দিলে প্যাসেজ ন্যারেশনের জন্য কোনো নাম্বার নাই।
আমি কিন্তু আগে একটা কথা বলছি যে প্যাসিভ ভয়েসের প্রশ্ন যে সেন্টেন্সে থাকুক উত্তর হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে আমরা কি দেই? ফুল স্টপ দেই। অর্থাৎ ফুল স্টপটা না দিলে কিন্তু কাটা খাবে। তাহলে প্রথম লাইনটা শেষ। সাব্বির আস্কড হিজ ফাদার হোয়াট এ পাপেট শো ওয়াজ। পাপেট শো কি? পুতুল নাচ কি? আচ্ছা, এরপর দেখেন ফাদার সেইড ইয়েস। জি স্যার এখানে হোয়াট ওয়াজ এ পাপেট শো দিলে হবে না? না, থ্যাংক ইউ আমার ক্যাপ্টেন শেফাকে ধন্যবাদ। শেফা আমি আবারও বলছি, সাবজেক্টের এখন বলো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আগে থাকে না ভার্ব আগে থাকে? শেফা তুমি কিন্তু এটা ক্লাসেও ভুল করছিলা, ক্লাসেও এর আগে একবার ভুল করছিলা। এটা আমি আবার বলতেছি, সাবজেক্টের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি আসে? ভার্ব আসে, নাকি ভার্বের আগে ভার্ব আগে আসে সাবজেক্ট আগে আসে? সাবজেক্ট আগে আসে, এই জন্য ওয়াজটা সবাই করে দিতে হবে। এই যে এ পাপেট শো এটা হলো সাবজেক্ট, আর ওয়াজটা হইতেছে গিয়া ভার্ব। তাহলে এ পাপেট শো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এক্সটেনশন নাই বা অবজেক্ট নাই দেখে দেই নাই। শেফা আমি আশা করি তুমি এটা বুঝতে পারছো। জি স্যার বুঝছি। অর্থাৎ কোনোদিন অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনোদিন যাতে ভার্বটা আগে না আসে এটা খেয়াল রাখতে হবে, ভার্বটা যাতে না আসে। আচ্ছা, সাব্বির আস্কড হিজ ফাদার হোয়াট এ পাপেট শো ওয়াজ। এবার 2 নাম্বার লাইনে দেখো লেটস বলছে। বন্ধুরা লেটস থাকলে আমি বলছি উই শুড অথবা দে শুড, এই যে মাত্র উপরে দেখাইছি উই শুড। আর লেটস থাকলে রিপোর্টিং ভার্ব সবসময় প্রপোজ, অর্থাৎ প্রস্তাব করেছিল অথবা অফার্ড, হ্যাঁ তাকে প্রস্তাব করা হয়েছিল। তাহলে এখানে কি হবে? কে প্রস্তাব দিছিল? স্পিকারটা কিন্তু প্রত্যেক লাইনের শুরুতে স্পিকার লাগবে। দ্বিতীয় লাইনটা কি? ফাদার প্রপোজড, প্রস্তাব করেছিল। প্রপোজ পাস্ট টেন্সে যাবে। এই যে প্রপোজটা হচ্ছে, এখানে প্রপোজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আগে রিপোর্টিং ভার্ব, আগেরটা রিপোর্টিং ভার্ব কি ছিল? আস্কড। দেখো আগেরটা রিপোর্টিং ভার্ব ছিল বন্ধুরা আস্কড, আগেরটারটা ছিল আস্কড, এখনকারটা হয়ে গেছে প্রপোজ। ইট ডিপেন্ডস অন দা সেন্টেন্স। ইনভার্টেড কমার ভিতরে কোন প্রকার বাক্য আছে এটা ডিপেন্ড করে ওই প্রকার বাক্যের উপরে। যেমন প্রথমটা ছিল ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য আমি রিপোর্টিং ভার্ব আস্কড দেখছি। এখন একটা হচ্ছে লেটস মানে ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য এবং লেটস দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমি প্রপোজ লিখছি। আচ্ছা, প্রপোজ কারে প্রপোজ করলো? প্রপোজ করলো সাব্বির রে। আচ্ছা, দ্বিতীয়বার আর এই জিনিসটা না লেখলেও চলবে, ফাদার প্রপোজ সাব্বির দ্যাট, এখানে দ্যাট দিতে হবে। তোমরা জানো দ্যাটটা কেন দিতে হবে? আমি কিন্তু বলছি লিঙ্কার বারবার, লিঙ্কার is the most important part of passage narration. So be careful about using linker. তাহলে আমি এখানে কিন্তু লিসেনার দেই নাই, তাহলে প্রপোজ সাবজেক্ট। তোমার মন চাইলে তুমি দাও, তোমার যদি মনে চায় স্যার আমি দিব, না দিলেও কোনো সমস্যা নাই। ফাদার প্রপোজ সাবজেক্ট। দেখেন ফাদার ছিল স্পিকার, 2 নাম্বারে আমি দিছি রিপোর্টিং ভার্ব, 3 নাম্বারে লিসেনার। 3 নাম্বার লিসেনারটা দ্বিতীয় লাইনে না দিলেও চলে, কিন্তু প্রথম লাইনে ম্যান্ডেটরি ইউ হ্যাভ টু ইউজ। চতুর্থটায় আমি দিয়েছি লিঙ্কার দ্যাট। এবার দ্যাট লেটস গো ইনসাইড, লেটস এখন কথা হচ্ছে সাব্বির এবং ফাদার দুইজনই থার্ড পারসন, তাহলে এখানে উই শুড হবে না, এখানে হবে দে শুড। দ্যাট দে শুড, ওই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করছি, দে শুড গো ইনসাইড, গো ইনসাইড, দে শুড গো ইনসাইড এন্ড ইউ ক্যান। এন্ড ইউ বলতে আমি সাব্বিরকে বোঝানো হয়েছি, অর্থাৎ হি। ব্র্যাকেটে অবশ্যই এখানে অ্যাসটা দিতে হবে, কেন বাবা এবং সাব্বির দুইজনের প্রোনাউনই হি। হি ক্যান, ক্যান থাকলে কুড হবে, এটা তোমরা সবাই জানো। ক্যান থাকলে কুড হবে, অর্থাৎ ভার্বের টেন্স চেঞ্জ হয়। ক্যান ছিল প্রেজেন্ট টেন্সে, এখন সেটা যাবে পাস্ট টেন্সে। কুড সি ইয়োরসেলফ, ইয়োরসেলফ হবে হিমসেলফ, হিমসেলফ। নাম্বার দ্বিতীয় লাইনও শেষ বন্ধুরা। এবার তৃতীয় লাইন, ইনসাইড দ্য টেন্ট সাব্বির said how strange। সাব্বির এখানে দুইটা বক্তব্য। how strange প্রথম বক্তব্য, এটা this is an exclamatory sentence. a doll is dancing and talking, এটা assertive sentence। তাহলে দুইটারই লিঙ্কার একটাই বসবে, দ্যাট মানে দ্যাট। কারণ আমরা কিন্তু প্রথমে বলছি লিঙ্কার, তাহলে ইনসাইড দ্য টেন্ট এটা লিখি, এটা একটা বাক্যের সৌন্দর্য বর্ধনকারী অংশ। ইনসাইড দ্য টেন্ট সাব্বির কি হবে? এখানে রিপোর্টিং ভার্বটা কি হবে? ওই যে আমি বলছি এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে কি? এক্সক্লেমড উইথ ওয়ান ওন্ডার। এখানে রিপোর্টিং ভার্বটা কত বড় দেখো, এখানে দেখো সাব্বির এক্সক্লেম উইথ ওয়ান, সাব্বির না এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এটা রিপোর্টিং ভার্বটা হচ্ছে এইটা, এক্সক্লেম উইথ ওয়ান্ডার। এটা দেখছো রিপোর্টিং ভার্বগুলো ডিপেন্ড করে কোয়ালিটির উপর, সরি কোন প্রকারের, হ্যাঁ কোন কোয়ালিটির। তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, তারপরে কি বসবে? তারপরে বসবে লিঙ্কার বসবে কি? দ্যাট। কেন দ্যাট? আমি এক্সপ্লেন বলছি দ্যাট। হাউ স্ট্রেঞ্জ, এটাকে অ্যাসার্টিভ বানাও। আমরা হাউ বা হোয়াট থাকলে কি বলি? একটা সাবজেক্ট আনতে হবে, একটা সাবজেক্ট কি হবে? ইট।
ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। বন্ধুরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাইছি, এই যে সাবজেক্ট ছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না। এখানে কিন্তু হাউ স্ট্রেঞ্জ কি সাবজেক্ট নাই, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, তাহলে ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ, ফুল স্টপ দিবেন। আর ডল ইজ ডান্সিং এন্ড টকিং, তাহলে হি মানে কি সাব্বির, হি এস হি অ্যাডেড দ্যাট। আমরা জানি একই বক্তার বক্তব্য পরপর থাকলে অ্যাডেড শব্দ দেওয়া যায়, অথবা অলসো সেই, অথবা সেড দ্যাট। তারপরে আমি এখানে বিস্তারিত একদিন কিন্তু বলছিলাম কখন দ্যাট হবে, কখন অলসো হবে, কখন অ্যাগেইন হবে। আর দ্যাটটা কেন হচ্ছে তোমরা জানো, এক্সপ্রেসিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। এ ডল ইজ ডান্সিং, তাহলে কি হবে, এ ডল ওয়াজ ডান্সিং এন্ড টকিং, শেষ। এবার তার বাবার দুইটা বক্তব্য দেখো। বাবা বলছে কি, ফাদার সেড a man behind the screen is moving the doll, you understand who is talking? And father said that, একদম সহজভাবে বলে দেন, father said that, কেন দ্যাট দিবেন তো বুঝছেন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে man behind that, a man behind the screen is moving the doll, এবার উনি প্রশ্ন করছেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হু ইজ টকিং, উনি প্রশ্ন করছেন। তাহলে ফাদার, আমি ফাদার না হলে হি মানে ব্র্যাকেটে এফ আস্কড, কারে আস্ক করছে, সাব্বির। তুমি দিলেও পারো, সাব্বির দিলেও হবে, না দিলেও হবে, সাব্বির দেওয়ার একটা বাধ্যতামূলক নয়। কিন্তু বন্ধুরা আমার লিঙ্ক আছে যে ইফ, লিঙ্কার্সটা ইফ কেন বসছে, এই যে ডু এর কারণে বসছে। লিঙ্কার্স ইফ কেন বসছে, ডু এর কারণে বসছে। এখানে যদি আপনি অন্য কোন লিঙ্কার ব্যবহার করেন, আমি অত্যন্ত দুঃখিত, আপনার জন্য কোনো মার্ক বরাদ্দ দিতে পারবো না। আপনাকে আমি না, কোন শিক্ষকই আপনাকে দিতে পারবে না। আমি কেন, আমি তো না, আমি আমার কোনো ব্যক্তিগত কথা বলতেছি না। ন্যারেশনের নিয়মে যে কথা লেখা আছে, আমি সেই কথাটাই শুধুমাত্র তোমার সামনে বলতেছি। অর্থাৎ ইউজিং লিঙ্কার্স is the most important thing, is the most important part in passage narration. Do you understand who is talking? তুমি কি বুঝতে পেরেছো কে কথা বলছে? একজন মানুষ কিন্তু স্ক্রিনের পিছনে এই পুতুলটাকে নাচাচ্ছে। আমাকে কি তোমার বলে দিতে হবে কে কথা বলছে? তুমি বুঝতে পেরেছো কে কথা বলছে? He asked Sabbir if you মানে হি মানে সাব্বির ভাই, if he understood, আমি কি বলেছি, ডু ব্যবহার করা যাবে না। ডু প্রশ্নের মধ্যে থাকলেও ডু এর পরিবর্তে ডিড লাগানো যাবে না। ডু এর পরে অবশ্যই একটা ভার্ব থাকবে, সেই ভার্বের পাস্ট টেন্সটা ব্যবহার করতে হবে। আন্ডারস্ট্যান্ড আছে এখানে হবে if he understood, if he understood who is talking, who was talking, that is the perfect and the best suitable answer for this question. এই কোশ্চেনটা বোর্ডেও এসেছে, বিভিন্ন স্কুলে টেস্ট পেপারে এসেছে। আমি আপনাদের সামনে আমার যতটুকু জ্ঞানের সামর্থ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আপনাদের সামনে এটার ব্যাখ্যা অ্যানালাইজ করার চেষ্টা করেছি। যদি আমার এই ব্যাখ্যা অ্যানালাইজ দ্বারা কেউ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমি খুশি হব। আর এরপরে যদি কারো কোনো এক্সট্রা কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে প্রশ্নগুলো করতে পারেন বা কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, যদি আমি দেখি বা সময় পাই। তো বন্ধুরা, তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, যারা এখন আমি সবাইকে, তাহলে এই মুহূর্তে আমি যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।